পাত্রপক্ষের সামনেই বসেছিল তানহা। হঠাৎ করে তনয় দৌড়ে এসে সবার সামনে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খায় তানহার চোখে মুখে। পাত্রসহ রুমে উপস্থিত সবাই হতবাক তনয়ের ব্যবহারে। তানহার বাবা চিল্লিয়ে ওঠে তনয়কে ধরতে যাবে, এমন সময় তনয় তানহাকে ছেড়ে সোফায় বসে বলে, রিল্যাক্স শ্বশুরজি। এই বয়সে এত হাইপার হইলে আমার শাশুড়িমার সাথে বেশি দিন কেমনে থাকবেন? তানহার বাবা চিল্লিয়ে উঠে বলেন, বেয়াদব ছেলে, কেন এসেছো এখানে? এত কিছু করেও শান্তি হয়নি তোমার, যে আমার মেয়ের বিয়েটাও এখন ভাঙতে এসেছো? তনয় হেসে উঠে তানহার হাত চেপে ধরে বলে, আপনার মেয়ের বিয়ে তো হয়েই গিয়েছে একবার। এত হ্যান্ডসাম ফিট অ্যান্ড ফাইন জামাই থাকতে আপনি আবারও জামাই খুঁজছেন? নট ফেয়ার শ্বশুরমশাই। তানহার বিয়ে হয়ে গিয়েছে শুনেই পাত্রপক্ষ তানহার বাবার আর কোনো কথাই শুনেনি। সেখান থেকে চলে যান তারা, এবং তানহার বাবাও তনয়ের দিকে তাকিয়ে রেগে বাসা থেকে বের হয়ে চলে গেলেন। তনয় তখন তানহার গাল চেপে ধরে বলল, খুব শখ হয়েছে না তোর আবার বিয়ে করার? আমাকে আর ভাল লাগে না, তাই না? এই জন্যই তো এত ঢ্যাং ঢ্যাং করে পাত্রের সামনে এসেছিস। কেন করছেন আপনি আমার সাথে এমন? মুক্তি চেয়েছিলেন না আপনি? দিয়েছি তো মুক্তি আপনাকে। এই, একদম কাঁদবা না আমার সামনে। আর কিসের মুক্তি? হ্যাঁ, ডিভোর্স হয়নি এখন আমাদের। হয়ে যাবেই তো কয়েকদিন পর। তখন আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তা। আর কিছু বলার আগেই ওকে দেয়ালের সাথে চেপে ধরে তনয়, বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না সুইটহার্ট। তোমাকে আমি ছাড়বো না। দেরিতে হলেও বুঝেছি তোমাকে ছাড়া আমার চলবে না। তাই তুমি আমার না হলে তোমাকে আর কারো হতে দিবে না, এই তনয়। তারপর তানহার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে চলে গেল। তানহা স্তম্ভিত হয়েই দাঁড়িয়ে আছে আর ভাবছে, কেন করলো তনয় এমন? ও তো নিজেই মুক্তি চেয়েছিল তানহার থেকে। 6 মাস আগে এক বিকেলে তানহার সাথে দেখা হয় তনয়ের। সবেমাত্র ভার্সিটির প্রথম বর্ষে উঠেছে তানহা। নতুন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর দেখে রাস্তাটা নিরিবিলি, তাই ওইদিকে দিয়ে না যে উল্টো পথে ফিরে যাচ্ছিল। মনে হলো কেউ ব্যাগটা টেনে ধরেছে ওর। ভয়ে ঢোক গিলে পেছনে ফিরতেই দেখলো দুজন ছেলে দাঁড়িয়ে আছে, যাদের একজন তানহার ব্যাগ টেনে ধরেছে। তোর কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দে চুপচাপ, নয়তো ভালো হবে না। তানহা বুঝতে পারলো এরা ছিনতাইকারী, তাই ভয়ে ভয়ে বলল, দেখুন, আমার কাছে সত্যি কিছু নেই, যেতে দিন আমাকে। এ তো সহজেই ছাড়বো তোকে? মেয়ে তো বড়ই সুন্দরী তুই, কিছু না থাকলেও তোকে আমরা ছাড়ছি না। তাদের এমন জঘন্য কথা শুনে তানহার প্রাণ যায় যায় অবস্থা। কোনো মতে ব্যাগ থেকে হাত ছাড়িয়ে লাগায় এক দৌড় সামনের দিকে। পিছে তাকিয়ে দেখে ছেলেগুলো ছুটে আসছে তার দিকে। পেছন থেকে তাকিয়ে দৌড়ানোর কারণে হঠাৎ করেই সামনে কোনো কিছুর সাথে জোরে বাড়ি খেয়ে পড়ে যায় তানহা। সামনে তাকিয়ে দেখে একটা লম্বা করে ছেলে ওর দিকে কিছুটা ঝুঁকে হাত বাড়িয়ে দিয়ে আছে। চোখে সানগ্লাস থাকার কারণে চেহারাটা ওইভাবে বুঝতে পারছে না সে। ছেলেগুলো সেখানে যেয়ে বলে, এই যে হিরো, ভালোই ভালোই মেয়েটাকে দিয়ে দাও আমাদের কাছে, তোকে কিছু করব না আমরা। তানহা এই কথাগুলো শুনে আতঙ্কিত চেহারায় ছেলেটার দিকে তাকায়। ছেলেটা নিজেই তখন তানহাকে হাত ধরে তুলে, আর তানহা বলে, প্লিজ এইরকম করবেন না দয়া করে। ছেলেটা তানহাকে বলে। আপনি এখানেই থাকুন, আমি আসছি। তারপর সেই ছেলেগুলোর কাছে গিয়ে বলে, কি সমস্যা তোদের? এইভাবে মেয়েদের পিছে পড়িস কেন? চলে যায় এখান থেকে। তুই রাস্তার পথিক, তোর ওকে নিয়ে এত চিন্তা না করলেও হবে। বলেই তানহার দিকে এগোতে লাগলে তনয় ছেলেটির হাত ধরে ফেলে এবং শুরু হয় মায়ের। তানহা অবাক হয়ে দেখছে, চেনে না জানে না এমন একটা মেয়ের জন্য মারামারি করছে এই ছেলে, আর ওয়ার্নিংও দিচ্ছে এরপর যাতে আর কোনো মেয়েকে ডিস্টার্ব না করে। কজন করে এইরকম? অন্যদিকে মায়ের খেয়ে বাজে ছেলেগুলোও চলে গেল। তানহার দিকে এগিয়ে আসে তনয়, সানগ্লাস খুলে একগাল হেসেই বলে, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ওদের কাছে রেখে চলে যাব? এতটাও খারাপ আমি নই ম্যাডাম। এবার চেহারা দেখতে পেল তানহা। ছেলেটা বড়ই সুদর্শন বলা চলে, এবং তার হাসি সেটি তো যেন ঠিক বুকে গিয়ে লাগে। মেয়ে ছেলেটির মানসিকতা যেমন ভালো, দেখতেও তেমন, মনে মনে ভাবলো তানহা। আপনাকে অনেক ধন্যবাদ। না চিনেও আমার সাহায্য করলেন আপনি। আজকাল অনেকেই তা করে না।
ইটস ওকে, আপনার জায়গায় আমার বোন বা গার্লফ্রেন্ডও থাকতে পারতো, সেইটা ভেবে একা ফেলে রেখে যেতে পারলাম না। সত্যি অনেক লাকি আপনার গার্লফ্রেন্ড। আমি আসি তাহলে, ধন্যবাদ আবারও। ইটস ওকে, আপনি চাইলে আমি পৌঁছে দিতে পারি। না না না, লাগবে না, ধন্যবাদ। বাসায় যেতে যেতে তানহা ভাবলো ছেলেটার গার্লফ্রেন্ড আসলেই লাকি হবে অনেক। দেখার খুব ইচ্ছে কে সেই লাকি মেয়ে, কিন্তু চেনে না জানে না এমন একজনের কাছে তো আর এটা বলা যায় না। তখনই মনে হলো, আরে সে তো ছেলেটির নামই শুনলো না। পরে ভাবলো থাক, এরপর তো আর দেখা হবে না, তাই নাম শুনেও কাজ ছিল না। বাসায় যেতেই তানহার বাবা বলে, কাল মেহমান আসবে বাসায়, তাই বাড়িঘর ঠিকভাবে গুছিয়ে রাখবে। দুষ্ট হেসে তানহা বলল, বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে যেন মেহমান না, বরং তোমার জামাই আসবে আজ কালকে। তানহার বাবা আকরাম সাহেব কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। পরের দিন সকালে তানহার মা রান্নাঘরে ভালো খাবার আইটেম বানাচ্ছেন। তানহা এত সব আয়োজন দেখে অবাক হয়ে বলল, সত্যি করে বলো তো মা, কারা আসছে আজকে? তোর বাবা সবচেয়ে পুরাতন আর ভালো বন্ধু ইকবাল সাহেব তার পরিবার নিয়ে আসছে। অনেক বছর পর দেখা হবে তোদের সাথে, তাই এই আয়োজন। তানহা ও মাকে সাহায্য করতে লাগলো রান্নার কাজে। রান্না করতে বড়ই ভালো লাগে তার। কলিং বেল বাজতে গেট খুললো তানহার বাবা, আর তার সমবয়সী এক লোককে জড়িয়ে ধরলেন তিনি। তানহার বুঝতে বাকি রইল না এই ভদ্রলোকটি তার বাবার বন্ধু। কেমন আছিস আকরাম? কতদিন পর দেখা হলো তোর সাথে। আছে, এই তো। তোদের কি খবর? ভাবি আর তোর ছেলে মেয়ে কেমন আছে? আমরা ভালো আছি আঙ্কেল। কথাটা বলে আকরাম সাহেবকে জড়িয়ে ধরলো এক ছেলে। কেমন আছো বাবা তনয়? ছেলেটার মুখের দিকে তাকিয়ে তানহা অবাক। আরে এটা তো সেই ছেলেটি। তনয় নামটি তানহার মাথায় ঘুরছে তখন, শুধু ভাবছে যে তনয়ের নাম সে ছোট থেকে শুনে আসছে, এই ছেলেই কি সেই তনয়? হঠাৎ এক মহিলার আওয়াজে ধ্যান ভাঙে তার। আরে তানহানা, আমি তনয়ের মা। অনেক বছর পর দেখলাম তোমাকে। ছোটবেলা কত চকলেটের জন্য পাগলামি করেছিলে, আমার বাসা আসলেই চকলেট চাইতে। এখন তো অনেক বড় আর সুন্দর হয়ে গেছো বটে। সবার সামনে এভাবে চকলেটের কথা বলায় লজ্জা পেল তানহা। সামনেই তাকিয়ে দেখে তনয় কিভাবে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। তানহা বুঝতে পারে সে তাকে এখানে এভাবে দেখবে আশা করেনি। এদিকে তনয় আর তানহাকে তাকিয়ে থাকতে দেখে আকরাম সাহেব বলেন, চলো তোমাদের পরিচয় করিয়ে দেই। বাবা তনয়, এটা আমার মেয়ে তানহা। আর তানহা, এটা হলো তোমার ইকবাল আঙ্কেলের ছেলে তনয়। তানহা আর তনয় শুধু চেয়ে আছে একজন আরেকজনের দিকে। তানহামা, কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাকে। ভালো আছি আঙ্কেল, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো খুব। আমরাও খুব খুশি তোমাদের সাথে আবার দেখা করে। তারপর সবাই গল্প আড্ডা শুরু করলো। খাওয়া দাওয়ার পর হঠাৎ করে গম্ভীর হয়ে গেলেন আকরাম সাহেব ও ইকরাম সাহেব। তানহা ও তনয়, তোমাদের দুজনকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে দেখা করেছি। তানহা কিছু বুঝতে পারলো না কি হচ্ছে। তনয়ের দিকে তাকিয়ে দেখে সেও একইভাবেই তাকিয়ে আছে তার বাবার দিকে। তোমরা এখন যথেষ্ট বড় হয়েছ, তাই তোমাদের থেকে এই বিষয়টি আর লুকিয়ে রাখা উচিত না বলে মনে করি। লুকিয়ে রাখা বিষয় শুনে বড়সড় এক ঢোক গিলল তানহা। ইকবাল সাহেব বললেন, আমার খুব শখ ছিল যে আমার একটা মেয়ে হবে, কিন্তু তা নয়। হয়েছিল তখন তার কয়েক বছর পর আকরামের এক ফুটফুটের মেয়ের জন্ম হয়। আমি আকরামকে বলে তার মেয়ের নাম রাখি তানহা, তনয় নামের সাথে মিল রেখে। তানহা আর তনয় দুজনের দিকে চেয়ে আছে শুধু। তারপর ইকবালের বিজনেসের জন্য শহর ছেড়ে যেতে হয়। ইকবালের খুব ইচ্ছে ছিল তানাকে ছেলের বউ করবে বড় হলে, কিন্তু ভবিষ্যতে কবে দেখা হবে না হবে এ বিষয়ে চিন্তিত ছিল না দেখেই তখনই তনয় আর তানহার বিয়ের কাবিন করে রাখা হয়। তানহা আর তনয় যেন আকাশ থেকে পড়লো এটা শুনে। ওগুলো আমি কি শুনছি বাবা? হ্যাঁ রে বাবা, এটা সত্যি। কিন্তু তুমি জানো আমি মিশাকে পছন্দ করি। পছন্দ করার ভালোবাসা এক কথা নয় বাবা। তানহা তোমার বউ। আমি তো জানতাম না তুমি আরেকজনকে পছন্দ করো। যখন জেনেছি তখন তোমাকে নিয়ে এসেছি এই কথা বলার জন্য। বাবা, তুমিও আমাকে বলনি কেন কিছু? তানহা ওর বাবাকে উদ্দেশ্য করে বলে, আমি বলতে চেয়েছিলাম মা, কিন্তু ইকবাল বলেছিল তোকে আর তনয়কে একসাথে বলবে, তাই আমিও বলিনি আর। তানহা স্তব্ধ হয়ে বসে আছে। সে একজনের বউ, কিন্তু সেটা সে জানতোই না। তখনই ওর মনে পড়লো
তনয় তো বলেছিল ওর গার্লফ্রেন্ড আছে। না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তানহার। এত বছর পর যখন জীবনের সবচেয়ে বড় এক সত্যের সাথে তার পরিচয় হলো, সে অন্য একজনকে ভালোবাসে। যদিও এখানে তনয়ের দোষ নেই, কারণ সে নিজেও জানতো না যে ওর সাথে তানহার জীবন জড়িত আছে। 1 মাস আগে এই শহরে ফিরে এসেছে ইকবাল সাহেবের পরিবার, তাই ছেলের বউকে এখন বাড়িতে নিয়ে যেতে চান তিনি। এই জন্যই ছুটে এসেছেন তানহাদের বাসায়। তানহা আর তনয়কে আলাদাভাবে কথা বলার জন্য সময় দিলেন তারা। ছাদে গেল তনয় তানহার সাথে। শখ খেয়েছো নিশ্চয়ই এখানে আমাকে দেখে, তাই না? তানহা চমকে উঠে তাকালো ওর দিকে, যে কত সাধারণভাবে এখনো কথা বলছে। তনয় যেন বিয়ের কথা শুনেইনি। তা তো বটেই। আপনি অবাক হননি আমাকে দেখে? হয়েছি, কিন্তু যখন শুনলাম তুমি তানহা, তখন অত অবাক হইনি। কারণ তোমার কথা বাবা অনেক সময় বলতো বাসাতে, কিন্তু কখনো জানতাম না যে তুমি আমার তনয়ের দিকে তাকিয়ে তানহা ভাবছে, যে ছেলে ওকে বউ বলতেও ইতস্তত করছে, সে কিভাবে এই বিয়ে মেনে নিবে। তানহার ভাবনায় ছেদ ঘটিয়ে তনয় বলে, তুমি আমাদের সাথে বাসায় যাওয়ার জন্য রাজি হয়ে যাও। কেন? আপনি তো এই বিয়ে মানেন না, তাই না? তাহলে বাসায় যেতে বলছেন কি জন্য? দেখ তানহা, এখন আমরা দুইজন মানা করলেও কেউ রাজি হবে না, কিন্তু আমাদের বাসায় যে সবার সামনে এমন বিহেভ করব যেন আমাদের মধ্যে কোনো মিল নেই, সারাদিন ঝগড়া হয়ে থাকে, তাই আমাদের থাকা সম্ভব না। তখন নিজেরাই আমাদের বিয়ে ভেঙে দিবে, আর 6 মাস পর এমনি হবে ডিভোর্স। তনয়কে শুধু চেয়ে দেখছে তানহা। এটুকু একটা সময়ে কেমন একটা বুদ্ধি বের করলো এই ছেলে। আই হোপ তোমারও কোনো আপত্তি নেই, রাইট? তোমার লাইফেও হয়তো অন্য কেউ আছে, তাই না? তনয়ের কথা শুনে তার ছেলের হাসলো তানহা। সারা জীবন ভেবেছিল স্বামীকে ভালোবাসবে, আর আজকে তার স্বামী তাকে অন্য কাউকে ভালোবাসার কথা বলছে। কি হলো, কি ভাবছো? কিছু না, কিন্তু এতে সবাই কষ্ট পাবে। আপনার কি মনে হয় না যে এটা ঠিক নয়? দেখো, আমি বাবাকে যতদূর জানি, আমরা যদি এখন ডিরেক্ট মানা করে দেই, তাহলে তারা জোর করে হলেও আমাদের একসাথে রাখার চেষ্টা করবে, কারণ আমরা এখনো লিগ্যালি হাজব্যান্ড ওয়াইফ। তাই তাদের মনে করতে দাও যে আমরা রিলেশনটাকে একটা চান্স দিয়েছি, কিন্তু সেটা টিকেনি। রাজি হচ্ছ না? চিন্তা করো না, আমি ডিভোর্সের সময় সবাইকে বলবো যে এটা আমার প্ল্যান ছিল, আর তুমি আমার হেল্প করেছিলে। প্লিজ আমার এই হেল্পটা করো। আপনার কাছে হয়তো সবার ফিলিংসের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। সরি তন্ময়। তুমি এখন আমাকে যেরকম ভাবছো আমি অতটাও খারাপ না তানহা। বাবার কথা আমি অমান্য করতে পারবো না, আবার নিজের জীবনের এত বড় ডিসিশন হুট করে নিতে পারবো না আমি। তুমি সবাইকে যতটা ভালোবাসো, আমিও সবাইকে ততটাই ভালোবাসি, কিন্তু এইবার আমি হেল্পলেস। আমার অবস্থাটা একটু বুঝো প্লিজ। তানহা কিছু না বলেই নিচে চলে গেল। তানহা কি তনয়ের প্ল্যানে রাজি হবে, নাকি অন্য কোনো ডিসিশন নিবে? কি মনে হয়? তানহার পিছে তনয়ও নিচে চলে আসে। তারপর বলো, কি ঠিক করলে তোমরা? বাবা, আমরা আসলে তনয়কে বলতে না দিয়ে তানহা বলল, আঙ্কেল, আমার কিছু সময় লাগবে, আমি তারপর আপনাদের জানাচ্ছি। ঠিক আছে মা, তুমি ভেবেচিন্তে ডিসিশন নাও, আমরা আসি তাহলে। তনয় তানহার দিকে তাকিয়ে থেকে চলে গেল। তানহা ভাবছে যে তনয়ের ব্যবহারে মুগ্ধ হয়েছিল সে রাস্তায়, সেই ছেলের এমন চিন্তা ভাবনা আশা করেনি সে। তারপর ভাবলো হয়তো হুট করে জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, এই জন্যই তাকে মেনে নিতে পারছে না। তানহার বাবা এসে তাকে বুঝালো যে তনয় ভালো ছেলে, ওই বাসায় যেয়ে থাকতে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম দেখায় তনয়ের ব্যবহার নিঃসন্দেহে মন ছুঁয়ে গিয়েছিল তার। আবার সে যখন তার স্বামী, তাই বিষয়টিকে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বাবার কথা মেনে তাদের বাড়ি যেতে রাজি হয় তানহা। এখন তানহার মাথায় একটা কথাই ঘুরছে, যে সে কিভাবে তনয়ের মাথা থেকে ওই অদ্ভুত বুদ্ধিটা সরাবে। তনয় তো বুঝছে না যে এখন সে বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে, কিন্তু পরে যখন বাবা মা জানতে পারবে তখন তাদের খুব খারাপ লাগবে। ওইদিকে তানহার বাবা তনয়ের বাবাকে ফোন করে জানালেন যে তানহা রাজি হয়েছে, যা শুনে তারা খুব বেশি খুশি হলেন এবং পরের দিন তানহাকে নিয়ে আসার জন্য আসতে চাইলেন। পরের দিন সকালে তানহা উঠে দেখে সবাই বাড়ি সাজাতে ব্যস্ত।
তার মায়ের থেকে জানতে পারে আজকে তাকে নিয়ে আসছে তনয়ের বাড়ি থেকে। তনয়ের বাবা যখন আসলেন তখন তারা একেবারে কাজী সহই আসেন। তার কথা এইবার পারিবারিকভাবেই বিয়েটা হোক, পরে সবাইকে অনুষ্ঠান করে জানানো যাবে। অগত্যা তানহা আর তনয়ের এবার নিজের ইচ্ছায় বিয়ে হলো। রাতের বেলা সবাইকে ছেড়ে যাওয়ার সময় গাড়িতে উঠে যখন তানহা কান্না থামাতে পারছিল না, তখন তনয় বলে, এত কেঁদো না তো। ইস, কেঁদে কেটে কি অবস্থাতেই না করছে। 6 মাস পর দিয়ে যাব তো তোমায়, তখন যত ইচ্ছা এখানেই থেকো। এখন কান্না থামাও। তনয়ের কথা শুনে তানহার কান্নার বেগ আরো বেড়ে গেল। সে ভাবছে, এই কেমন বর কপালে জুটলো আল্লাহ। বিয়ের গাড়িতে বসে বলছে 6 মাস পর রেখে আসবে। এই কথা কি এখন বলা জরুরি ছিল? দিল তো মুডটা আবারও খারাপ করে। তারপর তনয়ের দিকে রাগী চোখে তাকাতেই সে টিস্যু দিয়ে চোখের পানি মুছে দিল তার। তানহার মাথাটা ধরে নিজের কাঁধে রেখে বলল, চোখ বন্ধ করে রাখো একটু, মাথা ব্যথা করবে তাছাড়া। তানহা বোকার মতো চেয়ে আছে আর ভাবছে, একবার নিজেই মুড খারাপ করে দেয়, আবার নিজেই যত্ন নেয়। এই ছেলেকে বোঝা দায়। বাসর ঘরে বসে আছে তানহা। যদিও সে জানে কিচ্ছু হবে না, তবুও অপেক্ষা করছে তনয়ের। আর ভাবছে আজকে বলে দিবে তনয়কে যে সে কোনো অভিনয় করতে পারবে না। সে সত্যিই তাদের সম্পর্ককে একটা সুযোগ দিতে চায়। তারপর তনয় যা মনে করার করুক। স্বামী স্ত্রী ওরা, নিজেদের সম্পর্ককে ঠিক করার চেষ্টা করা কর্তব্য ওর। তানহার ভাবনার মধ্যেই তনয় রুমে ঢুকে। তানহাকে দেখে হালকা হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে ফিরে আসে। তানহা চেয়ে দেখছে শুধু। তুমিও চেঞ্জ করে আসো, যাও। নিশ্চয়ই অস্বস্তি বোধ করছো শাড়ি পরে থাকতে। তনয়ের কথাটা ঠিক, তাই তানহাও লাগেজ থেকে ড্রেস বের করে চলে গেল শাওয়ার নিতে। তানহা এসে দেখলো তনয় হেলান দিয়ে বসে আছে বিছানায় আর একটা বই পড়ছে। তানহা চুল মুছে বারান্দায় কাপড় নেড়ে দিয়ে চুপচাপ এসে তনয়ের পাশে বসলো। তানহা কিছু বলবে তার আগে তনয় বলল, ঘুম ধরেছে? রাত তো অনেক হলো। হ্যাঁ ধরেছে। তাহলে ঘুমাও তুমি, আমি একটু বই পড়ে তারপর ঘুমাবো। কিসের বই পড়বেন আপনি এখন? এই তো বিজনেস রিলেটেড কিছু। আর কি, নতুন প্রজেক্ট শুরু করছি তো, তাই আইডিয়া নিচ্ছি। লাইটে তোমার সমস্যা হলে বলো, অফ করছি। না না না, সমস্যা নেই, আপনি পড়েন, আমি ঘুমাতে পারবো। কিন্তু তনয়ের সাথে একই বিছানায় ঘুমাবে কিনা এটা নিয়েই দ্বিধায় পড়ল তানহা। তানহাকে কিছু ভাবতে দেখে তনয় বলল, কি হলো, শুয়ে পড়ো তাহলে। না মানে ভাবছিলাম যে আমি কোথায় ঘুমাবো। কেন, আমার বিছানা কি এতই ছোট মনে হচ্ছে তোমার কাছে যে তুমি এখানে ঘুমাতে পারবে না? নাকি আমাকে তোমার কাছে জাপানি সুমো রেসলারদের মতো লাগে যে আমি একাই খাট দখল করে থাকবো? আজব তো, আমি কি সেটা বলেছি নাকি? কি যা তা বলছেন আপনি। তাও ভালো, আমি ভাবলাম তুমি চোখে বেশি দেখো মনে হয় সব কিছু, তাই আমাকেও মোটা ভাবছিলে। আমি চোখে বেশি দেখি না, বরং আপনি একটু বেশি বোঝেন। উফ আল্লাহ, তুমি তো এটুকুতেই রেগে গিয়েছো। বাবা তো দেখি আস্ত একটা ঝালমরিচের সাথে বিয়ে দিয়েছে আমার। কি? আমি ঝালমরিচ? আপনি খুব খারাপ। হয়েছে, এখন থামো তো। সারা রাত কি ঝগড়া করেই কাটাবে, ঘুমাবে না? ও হ্যাঁ, কিন্তু আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? এখন কি তুমি নিজেকে সুমো রেসলার ভাবছো? মানে? তো ম্যাডাম, আমিও আপনার পাশে বেডেই ঘুমাবো। আমাদের দুইজনের ধারণ ক্ষমতা আছে বিছানার। ভ্রু চেয়ে জিজ্ঞেস করলো তনয়। তানহা হা করে চেয়ে আছে তনয়ের দিকে। এ কি বললো সে? সেও তানহার সাথে একই বিছানায় থাকবে? তানহাকে হা করে থাকতে দেখে তনয় সিরিয়াস হয়ে বলল, দেখো তানহা, আমি মানছি যে আমরা দুইজনের কেউই বিয়ের ব্যাপারটা মেনে নিতে পারিনি এখনো, কিন্তু তার মানে এই না যে আমরা অপরিচিতের মতো থাকবো। আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? বন্ধুত্ব কিন্তু অনেক ভালো একটি সম্পর্ক। তানহা মাথা নাড়ালো। তাহলে বলো, বন্ধু হবে আমার? হব। এই তো গুড গার্ল, চলো এখন ঘুমাই। না হয় তোমার সাথে গল্প করতে করতে রাত পার হয়ে যাবে, আর সকালে লেট করে উঠলে মানুষ অন্য কিছু মনে করবে। এটা শুনে তানহা বালিশ দিয়ে মারে তনয়কে, আর তনয় হাসতে হাসতে শুয়ে পড়ে। অতঃপর তানহা এক পাশে, তনয় আরেক পাশে শুয়ে পড়লো। তানহা ভাবছে তনয়কে বোঝানো যতটা কঠিন ভেবেছিল সে এখন অতটাও কঠিন মনে হচ্ছে না। ঠান্ডা মাথায় বুঝালে সে বুঝতে পারবে বলেই তানহার বিশ্বাস। আপাতত তারা বন্ধু হয়েছে, এ ব্যাপারটাতেই সে খুশি।
ভালো জীবনসঙ্গী হওয়ার আগে ভালো বন্ধু হওয়া জরুরি। পাশে তাকিয়ে দেখে তনয় ঘুমিয়ে কাদা। এত তাড়াতাড়ি সে কিভাবে ঘুমাতে পারে সেটা দেখেই হাসলো তানহা। এসব ভাবতে ভাবতে একসময় সে নিজেও ঘুমিয়ে গেল। জানলার পর্দা সরে গিয়ে সকালের মিষ্টি রোদ এসে লেগেছে চোখে মুখে। ঘুমে নিভু নিভু চোখ মেলে রুমের চারিদিকে দেখতে লাগলো তানহা। আকাশি সাদা কম্বিনেশনের দেওয়ালটায় উজ্জ্বল রোদের আভা পড়ে ঝিলমিল করছে। অপূর্ব সুন্দর রুমটি তানহার বেশ পছন্দ হয়েছে। নিজের দিকে তাকিয়ে তানহা দেখলো রুমের মালিক মহা আয়েসে ঘুমোচ্ছে, তাও তাকেই আষ্ট্রপৃষ্ঠে খোলবালিশের মতো জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে চোখ থেকে সব ঘুম উবে গেল তানহার। শ্বাস যেন আটকে গেল তার। ভাবলো ঘুমের ঘোরে চেপে ধরেছে হয়তো, তাই আস্তে করে তনয়ের হাত সরাচ্ছিল সে। কিন্তু যেই না হাত সরিয়েছে আর তনয় সে হাত ধরে আবারও তাকে জাপটে ধরলো। তানহা এখন বোকার মতো চেয়ে আছে, কি করবে না করবে বুঝতে পারছে না। কেননা তনয় উঠলে খুব লজ্জাজনক পরিস্থিতিতে পড়বে। তানহা তনয়ের দিকে চেয়ে দেখলো ঘুমের মাঝে হালকা মুচকি মুচকি হাসছে সে, যেন খুব সুন্দর কোনো স্বপ্ন দেখছে। ইস, কতটা ইনোসেন্ট ভাব এখন এই মুখে। কেউ এখন দেখলে বলতেই পারবে না যে জেগে থাকলে কি সব কুবুদ্ধি না চলে এই ছেলের মাথায়। তানহার তাকিয়ে থাকার মাঝেই হঠাৎ করে তনয় চোখ খুলে, আর চোখ খুলতেই তানহার চোখে চোখ পড়ে তার। কয়েক মুহূর্ত পলকহীনভাবে চেয়ে থাকে, যেন সে বোঝার চেষ্টা করছে যেখানে কি হচ্ছে। তনয়ের এমন চাহনি দেখে তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারেনি তানহা। একরাশ লজ্জা এসে ভর করলো তার চোখে মুখে। কি হচ্ছে বুঝতে পেরে ঝট করে হাত সরিয়ে নেয় তানহার উপর থেকে। তারপর হুট করে উঠে বসে তনয়। মাথা নিচু করে আছে সে। তানহাও উঠে বসে এবং তনয়ের দিকেই তাকিয়ে থাকে। আস্তে করে তানহার দিকে তাকিয়ে তনয় বলে, আই এম সরি, আসলে ঘুমের ঘোরে কখন জড়িয়ে ধরেছি নিজেও জানি না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি সেটা। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ধরিনি। আচ্ছা, মেনে নিলাম তো আমি। তনয় তাও উসখুস করছে দেখে তানহা বলল, কি ব্যাপার বলুন তো, কি ভাবছেন আপনি এত? তুমি হয়তো ভাবছো যে আমি কালকেই বন্ধুত্ব করে আজকে তোমার থেকে সুযোগ নিচ্ছি, তাই না? আমি সত্যি এরকম করতে চাইনি। আরে না, আমি এরকম কিছু মনে করিনি, আপনি ভুল ভাবছেন। সত্যি? হ্যাঁ বাবা, হ্যাঁ। থ্যাংক ইউ ভুল না বোঝার জন্য। খুশি হয়ে জড়িয়ে ধরে। পিঠে আলতো করে হাত রেখে বলল, ইটস ওকে। সরি। তানহাকে ছেড়ে মাথা চুলকাতে চুলকাতে বলল। তানহা এবার হেসে ফেললো তনয়ের আচরণ দেখে। তা দেখে তনয়ও হাসিতে যোগ দিল। ফ্রেশ হয়ে দুজন একসাথেই নিচে নেমে আসে। ইকবাল সাহেব সোফায় বসে আছেন, তনয় তার সাথে বসলেন। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? না আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না। তো নয়, তোমার বউকে এই বাড়ির নিয়ম বলনি তুমি? কোন নিয়ম বাবা? এই বাসা আমি কারো আঙ্কেল না, আমাকে বাবা বলে ডাকতে হবে। তানহার দিকে তাকিয়ে হেসেই বলল। তানহাও হেসে জবাব দেয়, ঠিক আছে বাবা। এরপর সে রান্নাঘরে যায় এবং দেখে তার শাশুড়ি মা রান্না করছে। এসে গেছো মা তুমি? জি মা, আপনি এখন বসেন, আপনার কাজ করতে হবে না। নতুন বউ প্রথম দিন থেকে কাজ শুরু করবে, এটা কিভাবে হয়? অগত্যা তানহা সব রান্না করতে চাইলেও শাশুড়ি জোরাজুরিতে বেশি কিছু করতে পারল না। খাওয়া দাওয়া শেষে তনয় অফিসে যেতে চাইলে ইকবাল সাহেব বলেন, আজ তোমার কোথাও যেতে হবে না, একটু পরে বৌমাকে নিয়ে তারপর বাসায় যাবে তুমি। কিন্তু বাবা, আমার নতুন প্রজেক্ট। বললাম তো, তোমার এত চিন্তা করতে হবে না। আজ তোমার ম্যানেজারকে বলে দিও, সে ঠিক করবে সব। তনয় মাথা নেড়ে সায় জানালো। তানহা নীল রঙের জর্জেট শাড়ি পরেছে, সাথে কালো ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। খুব মিষ্টি লাগছে তাকে দেখতে। আর তনয় আকাশি রঙের সুতি পাঞ্জাবির সাথে সাদা পায়জামা, সাথে তার সেই ভুবন ভোলানো হাসি। দুজনকে একসাথে অনেক মানিয়েছে, ঠিক যেন মেড ফর ইচ আদার। তনয়ের মা দেখে বলল, মাশাল্লাহ, কারোর নজর না লাগুক আমার ছেলে আর ছেলের বইয়ের উপর। মায়ের থেকে বিদায় নিয়ে তানহার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। দুপুরে তানহাদের বাসায় পৌঁছায়। নতুন জামাইয়ের বেশ খাতির যত্ন হয় তানহার বাসায়। আজ তানহার কিছু কাজিন এসেছে, তারা তনয়ের সাথে চিপকে থেকে গল্প করছে। তানহা শুধু তীক্ষ্ণ চোখে চেয়ে দেখছে তাদের। তনয় সে চাহনি খেয়াল করে তানহার কাছে উঠে আসে। কি ব্যাপার, তুমি আবার ঝালমরিচ মোডে কেন বলো তো?
মানে আমাকে কোন দিক থেকে ঝালমরিচ মনে হয় আপনার কাছে? এই যে লাল হওয়া নাকের ডগা, তীক্ষ্ণ চোখের চাহনি, এটাই তো বলে দিচ্ছে ম্যাডাম এখন ঝালমরিচ মরে আছেন। ধুর। তো আমি কি জানতে পারি আপনার এই রাগ করার কারণ? এই, আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে? হায় কপাল, বিয়ের পরের দিনই বউ বলে এগিয়ে আসছেন কেন? ভবিষ্যতে কি বলবে কে জানে। তানহা কিছু বলবে তার আগে তার মা খাওয়ার জন্য ডাক দেয়। তাকে সেখানেই চলে যেতে হয় তাদের। খাওয়া দাওয়া শেষে গল্পগুজব করে রুমে সবার থেকে বিদায় নিয়ে ওরা বিকেলে বের হয় একটু ঘুরে বেড়ানোর জন্য। আজকের বিকেলটা অন্যরকম সুন্দর। শরতের আকাশ, নীল নীল মেঘ উঠছে আকাশে। তানহা আর তনয় হাঁটছে। অবশ্য তানহাই মানা করেছিল গাড়ি না নিয়ে আসতে। পাশাপাশি হাঁটলেও হাত ধরার সুযোগ মেলেনি এখন। মাঝে কিছু দূরত্ব রেখেই দুপাশে হাঁটছে দুজন খোলা আকাশের নিচে। তানহা আকাশ দেখতে দেখতেই আপন মনে হাঁটছে। সে খেয়াল করলে দেখতে পেত তনয় এক দৃষ্টিতেই চেয়ে আছে তার দিকে। তানহা সেদিকে তাকাতেই তনয় চোখ সরিয়ে নিল। কিছু বলবেন? আচ্ছা, তুমি এইভাবে আকাশের দিকে তাকিয়ে হাঁটছিলে কেন? আজ আকাশটা কত সুন্দর দেখুন। বেশি সুন্দর জিনিসের দিকে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমারও। মানে? কিছু না, চলো এক জায়গায় নিয়ে যাই তোমাকে। তনয় তানহাকে নিয়ে একটা নদীর পাড়ে আসে। এখানে কিছু নৌকা সারি বেঁধেছিল নদীর পাড়ে। তনয় বলল, নৌকায় উঠবে নাকি ভয় পাও? হাহ, আমি আর ভয়? শুধু ভূত, বিদ্যুৎ আর... ও আচ্ছা, মানে তুমি কিছুই ভয় পাও না, আবার সব কিছুই ভয় পাও? দেখুন, একদম ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি, আমি মোটেও সব কিছুকে ভয় পাই না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি তো এখনো বাচ্চাই আছো, বাচ্চারা ভয় পেতেই পারে, ব্যাপার না। আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। ভার্সিটিতে উঠেছি আমি এখন, মোটেও বাচ্চা না, বুঝেছেন? ও তাই নাকি? আমি তো ভেবেছিলাম তুমি এখন এইচএসসি দাওনি। আমার কিন্তু ভয় লাগছে না আর। সত্যি কেঁদে দিল আল্লাহ। একে নিয়ে আমি কি করব? কিচ্ছু করতে হবে না আপনার, আমি বাসায় চলে যাচ্ছি। বলেই তানহা যেতে নিলে তনয় ওর হাত ধরে বলে, আচ্ছা বাবা, সরি, এখন চলো নৌকায় উঠি। এসেছি যখন নৌকায় না উঠে যাব না। বলেই তানহার হাত ধরে টেনে নিয়ে গেল। পরন্ত বিকেলে আকাশে পাখি উড়ছে, তাদের কিচিরমিচির আওয়াজে মুখরিত পরিবেশ। শরতের মৃদু হাওয়া যেন প্রতিটি হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করছে। তনয় বসে আছে নৌকায়, আর এক হাত দিয়ে ধরে আছে তার বউকে, যে এখন নৌকা থেকে নদীর পানিতে হাত ডুবোতে ব্যস্ত। তানহা ভয় পাচ্ছে, কিন্তু হাতও ডুবাচ্ছে। অদ্ভুত এক ভরসার বন্ধন গড়ে উঠেছে তার তনয়ের সাথে। হিসাব করলে তাদের পরিচয় হয়েছে মাত্র 3 দিন, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে অল্প সময়ে কিছু মানুষের উপর চোখ বুজে আস্থা করা যায়। তানহার জীবনে তনয় সেই রকমই একজন। পানি নিয়ে খেলতে খেলতে তানহা শুনতে পেল তনয় গুনগুন করে গান গাইছে। এই যে শুনছেন, হ্যাঁ বলো। একটু জোরে গাইলে কি এমন হবে? আরে, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, আমি শুনতে চাচ্ছি গানটা, আপনি একটু জোরে গান প্লিজ। এই হাসি দিয়ে অনুরোধ করলে ফেলতে পারি কি করে বলো? প্রথম দেখে ভালো লাগা, এলোমেলো মন, সময় যেন যাচ্ছে থেমে, ভেবে সারাক্ষণ, রোদের রঙে জাক মিশে, ভালো লাগা সব, তোমায় পেলে আর কিছুই চাই না অনুভব। তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ, পলক চোখের জাক থেমে দেখে ওই মুখ, ভাসলো মেঘে পরাণ আমার উদাসী মন, কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন। রেখে আসি পথের মায়া, পায়ে পায়ে বহুদূর, বেঁধে রেখে দুটো ছায়া, আঁকি তবু একই সুর। ছায়া হয়ে আছো কাছে, হৃদয়ে বোঝে সেই টান, কল্পনা জুড়ে আছে এক সুখ, সুখ অভিমান। বলা হয়েও হয় না বলি, মন তা শোনে না। তুমি জানো কি? না, তা জানি না। কি যেন কি আছে লেখা, আবছা তা যায় না পড়া। জেনে যাই এই মন্তব্য, কোন উপায়ে দিচ্ছে ধরা। কাছে পেয়েও পাই না, দূরত্বটা চাই না। তুমি জানো কি না, তা জানি না। তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ, পলক চোখের জাগ থেমে দেখে ওই মুখ, ভাসলো মেঘে পরাণ আমার উদাসী মন, কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
গানের কথাগুলো যেন অনেক কিছুই বলতে চায়, কিন্তু সেটা কি তানহার জানা নেই। কেননা সে জানে যার ভালোবাসা সে আশা করছে তার ভালোবাসা হয়তো অন্য কারো জন্য। তবু মন তো মানতে চায় না। পুরোটা গান তনয় তানহার দিকে তাকিয়ে গিয়েছে। এখনো দুজন দুজনের দিকেই তাকিয়ে আছে। একজন চোখের মাধ্যমে কিছু বোঝাতে চাইছে, আর অন্যজন তার চোখের ভাষা পড়ার চেষ্টা করছে। মাঝের কণ্ঠে চোখ সরায় দুজন দুজনের থেকে। অনেক সুন্দর গান গাইলেন তো আপনি বাপজান। ধন্যবাদ চাচা। এই মায়াটা আপনার কি লাগে, গার্লফ্রেন্ড? না চাচা, সেই সুযোগ তার পাইলামই না, বিয়েই হয়ে গেল একেবারে। তাইলে তো ভালোই, বউ নিয়া ঘুরতে আইছেন। নতুন বিয়া হয়েছে আপনাদের? বিয়ের বয়স তো অনেক দিন, কিন্তু সংসার নতুন চাচা। তা কেমন কথা বাপজান? সে এক লম্বা কাহিনী, অন্য একদিন শোনাবনি। আজ যাই চাচা, সন্ধ্যা হয়ে আসছে। তানহার হাত ধরে নৌকা থেকে নামিয়ে দিয়ে তাকে একটু অপেক্ষা করতে বলেই মাঝির ভাড়া দিতে গেল তনয়। খুব ভালোবাসেন আপনি মাইয়াডারে, তাই না বাপজান? মাঝির কথায় চমকে উঠল তনয়। তেমন কিছুই না চাচা। বুঝি আমি বাপজান, আপনাদের বয়সের অনেকেই আসে বউ গার্লফ্রেন্ডের সাথে। আপনার গান গাওয়ার সময় আমি বুঝে পাইছি গানটা মাইয়াডার জন্য গাইছিলেন আপনি। পুরোটা সময় তার দিকে তাকাইয়াছিলেন। আসি তাহলে আজকে চাচা, দোয়া করবেন। আল্লাহ আপনাকে একসাথে রাখুক, সারা জীবন দোয়া করি। তনয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা শুরু করলো। তানহা দাঁড়িয়ে আছে আর পাশেই হাওয়াই মিঠাই আলাকে দেখছে। ওর খুব নিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ওর কাছে এখন টাকা নেই। তনয়ের উপর হালকা রাগ হচ্ছে এখন তার। তনয় এসেই দেখে তানহা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমার? এতক্ষণ লাগে ভাড়া দিতে? আরে চাচার সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ বুঝি ওগুলো। কি বুঝো? কিছু না তো, কি কথা বলছিলেন? চাচা বলল আমি খুব হ্যান্ডসাম আর বউ পেয়েছি পেতনির মতো। কি? আমি জানি উনি এটা বলেননি। আপনার সাথে কথা নাই যান। হয়েছে, এখন বলো তো। তানহা হাত দিয়ে ইশারা করলো হাওয়াই মিঠাইয়ের দিকে। তনয় বলল, এইটার জন্য রাগ করেছো তুমি? লাইক সিরিয়াসলি? অতঃপর তনয় যে বেশ কয়েকটা হাওয়াই মিঠাই নিয়ে আসে। তানহা খুশিতে লাফাতে থাকে, আর তনয় ওকে টেনে বাসায় নিয়ে আসে। বাসায় আসতেই মা বলে, কি রে তনয়, এতগুলো হাওয়াই মিঠা কার জন্য? আর বলো না মা, তোমার বৌমা এখনো বাচ্চাই আছে। যে বয়সে নিজের মা হওয়ার কথা, সেই বয়সও বাচ্চাদের মতো খাবার পেয়ে লাফালাফি করে। তনয় কথা বলেই চলে গেল ভেতরে। এদিকে তানহার লজ্জায় অবস্থা খারাপ। মন চাইছে মাটি খুঁড়ে তার মধ্যে মিশে যেতে। মায়ের সামনে কি সব বলে গেল এই ছেলে। লাজ লজ্জা শরম একটু নাই বলতে গেলে। তানহার লজ্জা পাওয়া দেখে মা হেসে বলে, লজ্জা পাস না মা, তনয় এরকমই। ও তোকে বেশি বিরক্ত করেনি তো? না মা, উনি ভালোই ঘুরিয়েছেন আমায় আজকে। তাও ভালো। দেখ মা, আমার ছেলের মনটা অনেক ভালো, কিন্তু রাগা যেটা পছন্দ ওর। ও রেগে গেলে একটু সামলা নিস, কেমন? কি বলছেন মা? আমি তো ভেবেছিলাম ওনার রাগ নেই তেমন। না রে মা, ওর প্রচণ্ড রাগ, তবে তনয় সহজে রাগে না। কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় বা ওর জিনিস এদিক সেদিক হয়, তাহলে ক্ষেপে বোম হয়ে যায় আমার ছেলেটা। রাতে খাওয়ার পর তানহার রুমে যেয়ে দেখে তনয় বই পড়ছে। আর সে তানহাকে দেখে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল তো পড়তে পারিনি বইটা, আজ পড়তে হবে। সকালে উঠে অফিস যেতে হবে আবার। তানহাও মাথা নেড়ে পাশে শুয়ে পড়লো আর ভাবতে লাগলো, তনয় যদি কখনো ওর উপর রাগ করে ও রাগ ভাঙাবে কি করে। এইসব ভাবতে ভাবতে একসময় ঘুমের রাজ্যে হারিয়ে যায় সে। পরের দিন সকালে তনয়ের ঘুম ভাঙলো মুখে পানির ছিটার লেগে। তড়িঘড়ি করে চোখ মেলতেই দেখলো তানহা বেডের পাশে দাঁড়িয়ে হাসছে, আর ওর ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। গোসলের পর মানুষকে স্নিগ্ধ লাগে তনয় জানতো, কিন্তু আজ তানহাকে স্নিগ্ধ মুখের সাথে লেপ্টে থাকা ভেজা এলোমেলো লম্বা চুল, হালকা গোলাপি রঙের শাড়িতে, এইভাবে দেখে মনের ভেতর বেশ কিছু একটা হচ্ছে তনয়ের, কিন্তু সেটা কি সে বুঝতে পারছে না। তনয়কে এভাবে চেয়ে থাকতে দেখে তানহার গাল দুটো আপনা আপনিই লজ্জায় লাল হয়ে ওঠে। আর সেটা দেখেই তনয়ের ঠোঁটের কোণে নিজের অজান্তেই সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। কি হলো, অফিসে যাবেন না? হ্যাঁ যাবো তো। তো উঠুন, দেরি হয়ে যাবে আবার আপনার। তনয় মাথা নেড়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়।
শাওয়ার নিয়ে স্যুট পরে রেডি হয়ে নাস্তা করে আর অফিসে চলে যায়। তানহা রান্নাঘরে ছিল। কলিং বেলের শব্দে এসে দেখে ড্রয়িং রুমে তার শাশুড়ির সাথে এক মহিলা আর এক ছেলে বসে আছে। তানহাকে দেখে তার শাশুড়ি বলে, আপা, এটা হলো আমার তনয়ের বউ। বোমা, উনি হলো তোমার ফুফি শাশুড়ি আর ছেলে আশিক। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো বেশ সুন্দর দেখতে। তনয়ের তো দেখি কপাল ভালো, চাঁদের মতন সুন্দর বউ পেয়েছে। তানহা পাশে তাকিয়ে দেখে আশিক নামের ছেলেটি তাকিয়ে আছে তার দিকে। হাই ভাবি, আমি আশিক। হাই ভাইয়া, আমি তানহা। ইচ্ছে না থাকা সত্ত্বেও কথা বলতে হচ্ছে তানহার। ছেলেটা কেমন যেন গায়ে পড়া স্বভাবের। সে একটু পরপরই হেসে যাচ্ছে আর তানহার খুব বিরক্ত লাগছে ওর সাথে কথা বলতে। তনয় অফিস থেকে আসার পথে তানহার জন্য এক বক্স চকলেট কিনে বাসায় ফিরছিল। বাসায় এসে দেখে তানহা সোফায় বসে হেসে হেসে গল্প করছে এক ছেলের সাথে। সেটা দেখেই যেন রক্ত চড়চড় করে মাথায় উঠে যায় তনয়ের। ছেলেটা আশিক, সেটা দেখে ওর মেজাজ সাত আসমানে পৌঁছে যায়। তনয় রুমে যেয়ে জানলা দিয়ে চকলেট বক্স সজোরে ছুঁড়ে ফেলে দেয় বাইরে। তারপর তানহাকে জোরে জোরে ডাকতে থাকে। তানহা রুমে এসে বলে, আহারে, আপনি কখন এলেন? আমাকে বলেননি কেন? ও, এখন আমি বাসায় এসেছি কিনা সেটাও জানতে পারো না তুমি? এভাবে বলছেন কেন? আমি আজকে আপনাকে ঢুকতে দেখিনি, ওই জন্য জানতাম না। হ্যাঁ, এখন তোমার মনোযোগ তো অন্যদিকে থাকে, ওই জন্য আমাকে চোখে পড়ে না তোমার আর। তনয় চিল্লানোতে ভয় পেয়ে কেঁপে ওঠে তানহা। আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? কি করেছি আমি? তনয় তানহাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, কি করেছো তুমি জানো না? আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি। ফাইন, বুঝতে হবে না তোমার। তনয়ের এই রূপ দেখে তানহা ভয়ে রুম থেকে বের হতে ধরলো, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই তনয় দৌড়ে গিয়ে আবারও তানহার হাত ধরে টেনে নিয়ে আসে। কার অনুমতি নিয়ে রুম থেকে বের হচ্ছিলে তুমি? আমি বের হতে বলেছিলাম? না না, বাবু বলেননি। তাহলে যাচ্ছিলে কেন বলো? তানহার দুই বাহু চেপে ধরে বলল তনয়। তানহা এবার ভয়ে কেঁদেই দিল। তার চোখের পানি দেখে তনয় একটু নরম হয়ে গেল। রুমের কি হাল হয়েছে দেখেছো তুমি? তানহা এবার রুমের দিকে তাকায়। রুম দেখে সে হা হয়ে গেল। সাজানো গোছানো রুম পুরো এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে ছোটখাটো কোনো টর্নেডো এসেছিল রুমের মধ্যে। এ কি, রুমের এই অবস্থা কেমন করে হলো? আমি তো গুছিয়ে রেখে গিয়েছিলাম। তো তুমি কি বলতে চাচ্ছ রুমের এই অবস্থা আমি করেছি? যদিও তানহার মনে হলো যে রুমের এই অবস্থা তনয় করেছে, কিন্তু তার রাগ দেখে কিছু বলতে পারলো না সে ভয়ে। কে জানে, বেশি রেগে যদি জানলা দিয়ে ফেলে দেয় ওকে। এখন হাঁ করে কি ভাবছো? আমি বাইরে যাচ্ছি, তুমি রুম সাফ করো। আর হ্যাঁ, আমি এসে যেন রুমে পাই তোমাকে। কিন্তু আমার রান্নাঘরে কাজ। এটা বলতেই তানহার এক বাহু চেপে ধরে তনয়, বলে, আমার বাসায় সার্ভেন্ট আছে, আর ফিরে এসে তোমাকে রুমে না পেলে আজ রাত বাথরুমে লক করে রাখবো তোমাকে। বলেই তানহাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তনয় হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। ধাক্কা লাগার ফলে পাশের টেবিলের সাথে হাতে বাড়ি খায় তানহা, কিন্তু সেদিকে তার খেয়াল নেই এখন। সে ব্যস্ত অন্য চিন্তায়। তানহা পুরো অবাক হয়ে ভাবছে হুট করে কি হলো তনয়ের। সেই বা কি করেছে যে এত রাগ দেখাচ্ছে ওর উপর। তনয় রুম থেকে বের হয়ে বাসার সামনের গার্ডেনে গেল। ওখানেই বেঞ্চে বসে তাতে হাত দিয়ে দু তিনটা বাড়ি দিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। অল্পতেই না রাগা মানুষদের এটাই এক সমস্যা, একবার রেগে গেলে তারা সহজে রাগ কন্ট্রোল করতে পারে না। তনয়েরও হয়েছে ঠিক তেমন। রাগ কমে আসতেই তনয় ভাবতে লাগলো সে কেন তানহাকে আশিকের সাথে দেখে এত রাগ করলো। তানহার সাথেই বা ওরকম ব্যবহার করলো কেন সে? বেচারি নিশ্চয়ই অনেক ভয় পেয়েছে, কারণ সে আগে কখনো তনয়ের রাগ দেখেনি। অবশ্য ভয় পেয়ে যদি আশিকের থেকে দূরে থাকে তাহলেই ভালো। এগুলো ভেবেই একা একাই হাসলো তনয়। তারপর নিজের ভাবনায় নিজে অবাক হচ্ছে। এইসব কি ভাবছে সে? কেন তানহাকে সহ্য হচ্ছে না অন্য কারোর সাথে গল্প করতে দেখলে? তারপর ভাবলো আশিক একটা মেয়ে বা ছেলে, যেখানে সেখানে মেয়েদের সাথে লাইন মারে, তাই তানহাকে ওর থেকে দূরে রাখছে সে। তানহাকে ভালো না বাসলেও যতদিন সে ওর বউ ততদিন ওকে রক্ষা করা তনয়ের কর্তব্য। এগুলো ভেবেই নিজের মনকে সান্ত্বনা দিল সে। এদিকে তানহা রুম গুছিয়ে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে আর ভাবছে তনয় কখন আসবে। এসে যদি আবারও রাগ দেখায় ওকে, তখন কি করবে সে? তানহার এসব ভাবনার মাঝেই তনয় রুমে প্রবেশ করলো। তানহা ওকে দেখে আর একটু গুটিসুটি হয়ে বসলো। তনয় বুঝতে পারলো যে তানহা ভয় পেয়েছে।
তাই ওর কাছে এসে বসলো। তারপর কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলল, ভয় পেয়েছিলে খুব তখন? না রে, ভয় কেন পাবো? খুশিতে নাচতে মন চাচ্ছিল তো আমার। কি কথা বলবে না? ইস, তখন রাগ দেখিয়ে আহ্লাদ যেন উপচে পড়ছে এখন। ঠিক আছে, তুমি কথা না বললে আমি যাচ্ছি। আপনি কেন রাগ করেছিলেন তখন? এবার তনয় বসলো এবং বলল, সরি তখন ওই রকম করার জন্য। তুমি হয়তো জানো না যে আশিকের ক্যারেক্টার তেমন একটা ভালো না। অফিসের কাজের চাপে মাথা এমনি হ্যাং ছিল, তার মধ্যে তোমাকে ওর সাথে কথা বলতে দেখে রাগটা আর কন্ট্রোল করতে পারিনি। আমাকে আশিকের সাথে কথা বলতে দেখে আপনার কেন রাগ লেগেছে? ও হ্যালো, তোমার সাথে কথা বলে রাগ হয়নি আমার। আশিক কেমন স্বভাবের তা তো বললামই তোমাকে। তাই তোমার যদি কোনো ক্ষতি করে তখন দোষ আমার উপর আসবে যে আমি তোমাকে প্রোটেক্ট করিনি। তাই আগে থেকেই বলে রাখছি, ওর থেকে 10 হাত দূরে থাকবে সব সময়। তনয়ের কথাগুলো শুনে তানহার একটু খারাপ লাগলো। যদিও সে জানে তনয়কে ভালোবাসে না, তাও বেহায়া মন ভেবেছিল হয়তো ওর মনের কোনো এক কোণে তার জন্য কিছু আছে। এখন তনয়ের কথা শুনে তার আশা ভেঙে গেল। তানহাকে অন্যমনস্ক দেখে তনয় বলল, চলো এখন বাইরে যাই, সবাই বসে আছে। বলেই তানার হাত ধরে নিয়ে যেতে চাইলো। তানার হাতের যেখানে লেগেছে তনয় ঠিক সেখানেই ধরেছে, ফলে ওর মুখ দিয়ে আহ বের হয়। আহ, কি হয়েছে? জানি না, হাতে লাগলো একটু। কই দেখি। কথাটা বলেই তানার হাত উঠিয়ে দেখে ওইখানটায় লাল হয়ে আছে। ইস, কি রকম লাল হয়ে আছে হাতটা, কিভাবে লাগলো? দেখে কাজ করতে পারো না? এটা আমি ইচ্ছে করে লাগাইনি, আপনি যখন চলে গেলেন তখন লেগেছিল। তনয়ের এবার খারাপ লাগলো, ওভাবে ধাক্কা দেওয়াটা ঠিক হয়নি ওর, তাই বলল, তখন না হয় আমি রাগের বশে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি তো রুমেই ছিলে নাকি? ওয়েন্টমেন্ট লাগাতে পারোনি? মনে ছিল না। এবার তানহাকে বসিয়ে দিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে মলম বের করে লাগিয়ে দিতে থাকে তনয়। তা কেন মনে থাকবে? মন তো ছিল আশিকের সাথে যখন গল্প করছিলে তখন। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতে চাইনি, কিন্তু মা ফুপির সামনে কথা না বলে বিষয়টা কেমন দেখাতো তাই বলেছি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এরপর থেকে বেশি কথা বলবে না, বরং কথাই বলবে না, খুব দরকার না হলে। বুঝেছো? ঠিক আছে, চলুন এবার যাই, সবাই বসে আছে। হ্যাঁ চলো। রাতে খাবার টেবিলে সবাই বসেছিল। তানহা সবাইকে সার্ভ করছিল খাবার। আশিক তানহার দিকে একটু পরপর তাকাচ্ছে, কিন্তু সে জানে না একটি চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ করে তনয় টেবিলে বাড়ি মেরে বলল, নজর সরল, দুর্ঘটনা ঘটলো। তনয়ের বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে এগুলো কি বলছো তুমি খাওয়ার সময়? কিসের দুর্ঘটনা, কিসের কি? ও তুমি বুঝবে না বাবা। আশিক, তুই তো ঠিকমতো খাচ্ছিসই না, প্লেটের দিকে নজর দে। খাবারের জায়গায় তেলাপোকা খেলেও তো বুঝবি না এভাবে অন্যমনস্ক থাকলে। এদিকে আশিক কেবলই খাবারটা মুখে দিয়েছিল, কিন্তু তনয়ের কাছ থেকে তেলাপোকা শুনে মুখ থেকে খাবার ফেলে দেয় সে, আর ভয়ে ভয়ে বলে, ভাইয়া আসলে মিষ্টি খেতে মন চাচ্ছিল তো তাই মিষ্টি দেখছিলাম। ভাবি আমাকে মিষ্টি দাও তো একটা। তানহা এগিয়ে যাবে, আর তনয় ওকে থামিয়ে দিয়ে বলল, মিষ্টি খেলে বডি ফিট রাখবি কি করে? এভাবেই চলতে থাকলে ভুঁড়ি ঝুলে পড়বে কয়েকদিন পরে। কন্ট্রোল করা শিখ, শেষে মিষ্টি খাওয়ার লোভে ডায়াবেটিস হবে তোর। তনয়ের বাবা বলল, এসব কি বলছো তনয়? মেহমানও আমাদের মিষ্টি খেতে চাচ্ছে আর তুমি মানা করছো? এ কেমন কথা? আরে বাবা, ভাই হয় ও আমার, ওর খেয়াল তো আমাকেই রাখতে হবে নাকি? এই বয়সে যদি কন্ট্রোল করা না শিখাই ভবিষ্যতে কি হবে, তাই না আশিক? যদিও আশিক তনয়ের এরকম ব্যবহারের কোনো কারণ খুঁজে পেল না, তবুও মাথা না ঘামিয়ে বলল। হ্যাঁ ভাইয়া ঠিক বলেছো, আমার লাগবে না। তারপর তানহাও বসে তনয়ের পাশে, আর রাতের খাওয়া শেষ করে ঘুমোতে যায় সবাই। পরের দিন সকালে তনয় অফিসে যাওয়ার আগে সোফায় বসে গল্প করছিল আশিকের সাথে। তানহা তাদের চা দিতে আসলে আশিক বলে, ভাবি আজকে অনেক হিট একটা মুভি ডাউনলোড করেছি, সেরকম একটা মুভি তুমি ফ্রি থাকলে আমরা দেখবো নি, ঠিক আছে? তানহা কিছু বলবে তার আগে তনয় চোখ দিয়ে ওকে থামিয়ে দেয় আর বলে, কি রে আশিক, বাবা কালকে বলছিল তুই নাকি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিস? হ্যাঁ ভাইয়া। তাহলে চল, তোর হাতে খড়ি হবে আজকে। মানে? মানে আজকে তুই আমার সাথে অফিস যাবি আর আমার সাথে থেকে শিখবি কাজ কিভাবে করতে হয়। কিন্তু ভাইয়া আমার মুভির প্ল্যান। আরে বোকা, তুই মুভির চিন্তা করছিস কেন?
আমরা বিকেলে অফিস থেকে আসার পর একসাথে দেখবনি সবাই। তনয়ের এসব যুক্তির সামনে আশিক কিছু বলতে পারল না এবং তনয় ওকে এক প্রকার টেনে অফিসে নিয়ে গেল। তনয় যাওয়ার পর তানহা ভাবছে তার কালকের আর আজকের আচরণ নিয়ে। তানহার মন বলছে কোথাও না কোথাও তনয় জেলাস ফিল করছে ওর জন্য। তাহলে কি তনয়ের মনে তানহার জন্য কিছু আছে? তনয়ের মনে তার জন্য ফিলিংস থাকতে পারে, এটা ভাবতেই তানহার মন খুশিতে নেচে উঠছে। কিন্তু যে বিষয়ের নিশ্চয়তা নেই তা ভেবে সে কেন এত খুশি হচ্ছে নিজেও জানে না। রুমে আসতেই দেখে ফোন বাজছে, কিন্তু এটা তো তানহার ফোন না। তনয় আজকে ফোন রেখে গেছে বাসায়। তনয় অফিস থেকে ফোন দিয়েছে মনে করে তানহা ফোনটা তুলতে তার চেহারাটার রং পাল্টে গেল। একটু আগের যে খুশির স্রোতে ভাসছিল সে তা যেন নিমিষে মিশে গেল স্ক্রিনে ওঠা নাম দেখে। তানহা চোখে এখন একটাই নাম ভাসছে, মিশা। তনয়ের ফোনে মিশার নাম দেখে তানহার মন খারাপ হয়ে গেছে। সে বুঝতে পারছে না তনয়ের মনে ঠিক কি চলছে, তাদের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে। সবকিছু যেন একটা ধোঁয়াশার মধ্যে আছে। বিকেলে তনয় অফিস থেকে বাসায় ফিরে। আশিক বেচারা মুভি দেখার প্ল্যান ক্যান্সেল করেছে, কেননা তনয় বড়ই খাটিয়েছে অফিসে তাকে। সে বাসায় এসে রেস্ট নিতে চলে গেল। তনয় ফ্রেশ হয়ে আসলে তাকে কফি এগিয়ে দেয় তানহা। তনয় খেয়াল করে যে তানহা আজকে বেশ চুপচাপ, ওর মনে হয় মন খারাপ। তানহা চলে যেতে নিলে ওকে আটকায় তনয় আর বলে, কি হয়েছে তোমার বলো তো? কই কিছু হয়নি তো, আমার আবার কি হবে? ওই দিক তাকিয়ে কথা বলছো কেন? আমার দিকে তাকিয়ে বলো। বললাম তো কিছু হয়নি, যেতে দিন আমায়। আচ্ছা যেও। জানো আজ কি হয়েছে? না, কি হয়েছে? আমি বাসায় ফোন রেখে গিয়েছিলাম আজকে, পরে অফিসে যেয়ে দেখি ফোন নাই। তারপর মনে হলো আরে ফোন তো বাসায় রেখে আসছি। ও আচ্ছা তাই, আমি রুমে ছিলাম না তো তাই দেখিনি। মিশার কথা জিজ্ঞেস করবে কি না ভাবতে ভাবতে মিথ্যে বলল বলে হাত ছাড়িয়ে নিচে চলে যায় তানহা। আর তনয় ভাবলো যাক, ফোন দেখেনি তার মানে মিশার নামও দেখেনি। কিন্তু এটা না দেখলে তানহার মন খারাপ কেন? কি হয়েছে ওর? রাতে খাওয়া শেষে রুমে আসার পর তনয় তানহাকে বলে, এই শোনো, তুমি কি বোর ফিল করছো? মানে? মানে তুমি কি মুভি দেখতে পাওনি তাই মন খারাপ করেছো? আরে বেটা, তোর মাথায় কি ওগুলোই চলে নাকি সারাদিন? দিল মেজাজটা আরো খারাপ করে। কি হলো বলো? হ্যাঁ, মুভি দেখবো আমি, ওই জন্যই মন খারাপ আমার হয়েছে। এখন খুশি আপনি? আশ্চর্য, তুমি চিল্লাচ্ছ কেন? কিছু না, আপনার সাথে কথা বলাই বেকার, কিচ্ছু বুঝবেন না আপনি। থাকবোই না আমি আপনার সাথে। কোথায় যাচ্ছ শুনি? রুমের বাইরে তো আর যেতে পারছি না, তাই রুমেই থাকবো, কিন্তু আপনার সাথে না। তাই বলে সোফায় বালিশ রেখে আসে। তনয় উঠে এসে বলে, ঠিক আছে, সোফায় থেকো তুমি, কিন্তু তার আগে আমার সাথে মুভি দেখতে হবে। আশ্চর্য, মুভির ভূত মাথায় চেপেছে নাকি আপনার? হ্যাঁ, নিজে নাটক করে আবার তখন থেকে মুভি মুভি করছেন। আমি কিসের নাটক করলাম আবার? কিছু না, আমার ঘুম ধরেছে, আমি ঘুমাবো। তা তো হয় না তানহু বেবি, এখন মুভির জন্য তোমার মন খারাপ, তাহলে মুভি তো দেখতেই হবে। মুভি দেখে ঘুমাবা। উফ, অসহ্য লোক একটা। তনয় খাটে বসে আছে ল্যাপটপ নিয়ে আর মুভি চালু করলো। মুভিটা ছিল কনজুয়ারিং 2। তানহা ওই সময় তনয়ের জন্য কফি আনতে গিয়েছিল, তাই সে জানে না তনয় কোন মুভি দেখাবে তাকে। তানহা আসতেই তনয়ের পাশে বসলো, যথারীতি মুভি শুরু করলো। বেশ কিছুটা সময় যাওয়ার পর তানহা বুঝতে পারলো যে তনয় তাকে ভূতের মুভি দেখাচ্ছে। তানহার বেশ মেজাজ খারাপ হলো তনয়ের উপর। সে যে ইচ্ছে করে এটা করেছে তাকে বিরক্ত করার জন্য, তা বুঝতে বাকি রইল না তার। তানহা উঠতে নিতেই তনয় এক হাত চেপে ধরলো ওর আর বলল, মুভি দেখা শেষ হওয়ার আগে বিছানা থেকে নামলে পা কেটে ফেলবো তোমার। মাঝখান থেকে উঠে যাওয়া রুলসের বিরুদ্ধে, জানো না তুমি? নিকুচি করি আপনার রুলসের, দেখবো না আমি কোনো মুভি। আমাকে রাগিও না তানহা, আমি রেগে গেলে তোমার কপালে দুঃখ আছে। তনয়ের রাগ সম্পর্কে কয়েকদিনে ভালোই ধারণা হয়ে গেছে তানহার, তাই সে আর কিচ্ছু বলল না। আবার বসে পড়লো বেডে। তানহা তো চোখ মুখ কুচকে মুভি দেখছে, আর তনয়ের চোখ বারবার তানহার দিকেই যাচ্ছে। কেননা সে খেয়াল করেছে যখন থেকে ভূতের সিন আসতে ধরেছে তানহা তার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। শেষে যখন অনেক ভয়ঙ্কর এক সিন আসলো, তানহা ভয়ে তনয়ের বুকে মুখ লুকালো। তনয় অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে, তানহা সেদিকে খেয়াল নেই। সে এক চোখ খুলে ভূত দেখছে আর ভয় লাগলে চোখ বন্ধ করে
তনয়ের বুকে মিশে যাচ্ছে। এদিকে তনয়ের মুভির দিকে কোনো মনোযোগই নেই। সে এক মনে তানহাকে দেখতে ব্যস্ত। সে জানে না কেন, কিন্তু তার ইচ্ছে করছিল সময়টা এখানেই থেমে দিতে। তার মনে হচ্ছিল তানহাকে এভাবেই বুকে নিয়ে থাকুক সে, যেন এমনটাই হওয়া উচিত। তনয়ের ভাবনার মাঝে মুভি শেষ হয়ে গেল, আর তানহাও বুঝতে পারলো যে এতক্ষণ সে তনয়কে জড়িয়ে ধরেছিল, তাই প্রচন্ড লজ্জা পেয়ে ওকে ছেড়ে দিল। তনয়ও বাস্তবে ফিরে আসলো যে সে ওসব কি ভাবছিল একটু আগে। কিন্তু মুভি দেখে তানহার ভয় বেড়ে গিয়েছে। এখন সে একা কেমনে ঘুমাবে সেই চিন্তাই আছে। আর তনয় তানহার মুখ দেখেই বুঝতে পারছে যে সে কি চিন্তা করছে, তাই বাঁকা হেসে বলল, কি ব্যাপার তানহু বেবি, ঘুমাবে না তুমি? সোফা তোমার জন্য ওয়েট করছে, যাও। যদিও তানহার ভয় করছিল, কিন্তু সে তনয়কে এটা বুঝতে দিবে না, তাই কিছু না বলে সোফায় চলে গেল ঘুমোতে। তনয়ও বাঁকা হেসে শুয়ে পড়ল। আধা ঘন্টা পর তানহা অনেকবার এদিক ওদিক করেও ঘুমাতে পারছিল না। চোখ বন্ধ করলেই ভূতের কথা মাথায় আসছে। এই অবস্থায় সে একা একা ঘুমাতেই পারবে না, তাই চুপি চুপি উঠে গিয়ে দেখলো তনয় ঘুমিয়েছে কিনা। যখন দেখলো তনয় ঘুমোচ্ছে, তখন আস্তে করে বেডে উঠিয়ে তনয়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো সে। তানহা ঘুমাতে ওর দিকে ফিরলো তনয়। এতক্ষণ ও তানহার অপেক্ষাই করছিল। তানহার মুখ দেখে সে বুঝেছিল কি ভয়টাই না পেয়েছে সে, আর একা কিছুতেই ঘুমাতে পারবে না, তাই ইচ্ছে করে ঘুমানোর নাটক করেছে সে। তানহা গুটিসুটি মেরে শুয়ে আছে দেখে ওকে ঠিকভাবে শুয়ে দিতে লাগলো। আর তানহা ঘুমের ঘোরে এই তনয়ের হাতে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলো। একবার সরিয়ে দিতে ধরলো তনয়, কিন্তু তানহা ওর সাথে আরো লেগে গেল। তাই ওর ঘুমন্ত মুখের দিকে চেয়ে অজানা এক মায়ায় আর সরিয়ে দিতে পারলো না তনয়। পাগলি একটা, ভয় পাবে তাও মুখ ফুটে স্বীকার করবে না। বলেই মুচকি হেসে তানহাকে নিয়েই ঘুমিয়ে পড়লো তনয়। রাত 3টে। এই যে শুনছেন, হুম। উঠুন না। কি হয়েছে, ঠেলছো কেন? আমি ওয়াশরুমে যাব। তো যাও না, আমি কি কোলে করে নিয়ে যাব নাকি এখন? আশ্চর্য, আমি কি তা বলেছি নাকি? আপনি একটু সাথে চলুন না প্লিজ, আমার ভয় লাগছে। তানহা দেখো, কিচ্ছু হবে না, ওয়াশরুম ওই তো ওখানে, যাবে আর আসবে। না না, আমি একা যেতেই পারবো না আজকে, চলুন না। খাইছে রে, এ কোন জ্বালায় পড়লাম রে বাবা। আর যদি কোনোদিন তোমাকে ভূতের মুভি দেখাইছি আমি। অগত্যা বেচারা তনয় নিজেকে গালি দিতে দিতে তানহার সাথে ওয়াশরুম পর্যন্ত গেল। পরের দিন সকালে তানহা তনয়কে বলল যে ও ভার্সিটি যেতে হবে আজ, তাই যাওয়ার সময় যেন ওকে ড্রপ করে দেয়। তাই নাস্তা করে তানহা তনয় বের হয়ে গেল। বিকেলে তানহা ভেবেছিল তনয় ওকে নিতে আসবে, কিন্তু তনয় আসলো না। সে অনেকক্ষণ অপেক্ষা করলো তনয়ের, কিন্তু সে না আসায় একাই বাসায় চলে গেল। তানহা বাসায় এসে দেখে তনয় এখনো আসেনি। সন্ধ্যের দিকে তনয় আসলো বাসায়। সে ফ্রেশ হয়ে আসার পর তানহাকে জিজ্ঞেস করলো, আজকে দেরি হলো যে আপনার আসতে? একটু কাজ ছিল। ও, আমি ভেবেছিলাম আপনি নিতে আসবেন আমাকে। তানহা বাচ্চাদের মতো কথা বলো না প্লিজ, তুমি যথেষ্ট বড় আছো একা বাসায় আসার জন্য। তোমার পিছে 24 ঘন্টা ঘুরতে পারবো কি আমি? তনয়ের কথা শুনে তানহার চোখে পানি চলে আসে। সে তো ওভাবে বলেনি। তনয় কেন এমন করে কথা বলছে ওর সাথে? আমি সেটা বলিনি। আপনার অফিস তো ওই টাইমে শেষ হয়, তাই ভেবেছিলাম নিতে আসবেন। কি কাজ ছিল আপনার? কোনো কাজ থাকতেই পারে আমার, বেশি বউয়ের মতো বিহেভ করিও না বুঝছো। 6 মাস পর ডিভোর্স হবে আমাদের, ভুলে যাওনি তো? তাই বলে তনয় বের হয়ে গেল রুম থেকে। এদিকে তানহার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। সে ভেবেছিল তনয় হয়তো বিয়েটাকে মেনে নিয়েছে, কিন্তু তনয় আজকে তার ভুল ভেঙে দিল। কি হতে পারে তনয়ের এমন করার কারণ? তনয় রাস্তায় ড্রাইভ করছে আর ভাবছে বাসায় আসার আগে সন্ধ্যায় তার সাথে যা ঘটেছিল। তানাকে নিতে ওর ভার্সিটি যাচ্ছিল তনয়। রাস্তার মধ্যেই মিশার ফোন আসে। এই সময় এতদিন পর মিশা কেন ফোন দিয়েছে তাই ভাবতে ভাবতে ফোন ধরে তনয়। হ্যালো। মিশার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তনয় তাড়াতাড়ি এলিফ্যান্ট রোডে চলে যায়, এবং এর মাঝে সে ভুলে যায় যে তানহা তার জন্য অপেক্ষা করছে, বা তানহাকে নিয়ে যাওয়ার কথা ছিল। তনয় ওখানে পৌঁছে দেখে সব ঠিকঠাক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে না। তনয়ের এসব ভাবনার মাঝে কেউ পেছন থেকে ওকে জড়িয়ে ধরে। তনয় চমকে উঠে পিছে তাকায়, আর পেছনে ব্যক্তিটি ওকে ছেড়ে দিয়ে ওর সামনে দাঁড়ায়। তনয় দেখে হাই হিলস, জিন্স আর টপস পরে মিশা দাঁড়িয়ে আছে আর হাসছে। তনয়ের বুঝতে বাকি রইল না যে মিশা অ্যাক্সিডেন্টের মজা করেছে তার সাথে। ও
ওর জন্য সে তানহাকে না নিয়ে এখানে এসেছে। আর সে মিথ্যা কথা বলে তাকে ডাকলেও দেখে প্রচন্ড রেগে যায় তনয়। বলে, এগুলো কোন ধরনের মজা মিশা? তুমি কি বাচ্চা যেই ধরনের তামাশা করছো আমার সাথে? ওহ, রিল্যাক্স তনয় বেবি, তুমি এত হাইপার হচ্ছ কেন? তো কি করব আমি? আমি আমার কাজ রেখে এখানে এসেছি জানো তুমি। এইরকম ফালতু মজা যেন আর জীবনেও করো না আমার সাথে, বলে দিচ্ছি। তনয়ের রাগ দেখে মিশা একটু ঘাবড়ে যায় আর বলে, ওকে ওকে, কুল ডাউন। আমি আজকে লন্ডন থেকে এসেছি, তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিই। কালকে কল করেছিলাম তোমায়, তুমি তো ধরলেও না, আবার কলও ব্যাক করলে না। কাল তানহার সাথে মুভি দেখতে দেখতে মিশার কথা একবারও মাথায় আসেনি তনয়ের, তাই সে বলল, কাল বাসায় ফোন রেখে গিয়েছিলাম আর অফিস থেকে এসে টায়ার্ড ছিলাম, তাই ফোন চেক করিনি। বাসার কথা মনে পড়তেই তনয়ের তানহার কথা মনে পড়ে আর সে বলে, উফ শিট, কত লেট হয়ে গেল। ও মেবি ওয়েট করছে আমার। ওটা কে তনয় বেবি? উফ মিশা, কতবার বলেছি আমাকে বেবি ডাকবে না, ছোট বাচ্চা না আমি। এখন তো তুমি তাই বলবে, তোমার আমাকে আর ভালো লাগে না, তাই না? লিসেন মিশা, আমার আজকে একটু কাজ আছে। বলেই তনয় যেতে ধরে তানহাকে নিয়ে যাওয়ার জন্য। আর মিশা ওর হাত ধরে বলে, এত তাড়া কিসের তোমার? তোমার কথা শুনে তো মনে হচ্ছে বউকে অপেক্ষা করিয়ে রেখে আমার সাথে দেখা করতে এসেছো। মিশা ওর উপর রাগ দেখানোয় তনয়ের মেজাজ আরো খারাপ হয়ে যায় আর সে বলে, হ্যাঁ, আমার বউ অপেক্ষা করছে আমার জন্য, তাকেই নিতে যাচ্ছি। হোয়াট ননসেন্স, আর ইউ ম্যাড? কি বলছো তুমি এসব তনয়? ইয়েস, আমি তোমাকে বলেছিলাম যে আমাদের রিলেশনের ব্যাপারে বাসায় জানাবো, কিন্তু তুমি তো আমাকে না বলে লন্ডন চলে গিয়েছিলে, আর এর মাঝে বাবা আমায় বিয়ে করিয়েছেন। এটা হতে পারে না তনয়, তুমি আমার সাথে এরকম করতে পারো না। কে ওই মেয়ে? অনেক সুন্দর দেখতে, আমার চেয়েও বেশি। মিশার এসব কথা শুনে তনয় খুব বিরক্ত হলেও স্বাভাবিকভাবেই বলে, আমার বাবার বন্ধুর মেয়ে। ছোটবেলা থেকে আমাদের বিয়ে ফিক্সড করা ছিল, যা আমরা দুইজন জানতাম না। মেয়েটা অনেক ভালো, আমার কথাতে রাজি হয়ে 6 মাসের জন্য আমাদের বাসায় এসেছে। ডিভোর্সের আগে পর্যন্ত এখানেই থাকবে। ওয়াও, 1 সপ্তাহ হলো বিয়ে হয়েছে আর এখনই বউয়ের গুণগান গাওয়া শুরু করেছো তুমি তনয়? বাহ, ভালোই জাদু করেছে দেখছি তোমার উপর। এইরকম মেয়েদের আমার জানা আছে। যা শাট আপ মিশা, ও আমার ফ্রেন্ডের মতো, আমরা দুইজনই পরিস্থিতির শিকার। তুমি তানহাকে এভাবে দোষ দিতে পারো না। ওর জন্য তুমি আমার সাথে ঝগড়া করছো? আমিও দেখে নেব ওকে, কি এমন আছে ওর মধ্যে যে তুমি আমাকে কথা শোনাচ্ছ ওর জন্য। কথাটা বলেই মিশা রেগে চলে যায় সেখান থেকে। আর তনয় ওকে ডাকে কিন্তু সে শোনে না। তনয় এখন টেনশনে আছে যে মিশার আগের বসে তানহার সাথে কিছু করবে না তো। মিশার কোনো ভরসা নেই, তাই মিশার কথা শুনে রাগে টেনশনে ফুঁসতে ফুঁসতে এ বাসায় আসে। আর মিশার উপরে রাগগুলো বেচারি তানহার উপর ঝাড়ে। এবার আসুন তনয় মিশার সম্পর্কের কথাগুলো বলি। তনয়ের জীবনে এখনো সত্যিকারের ভালোবাসা আসেনি, সে কখনোই কাউকে ওইভাবে ভালোবাসেনি। মিশা আর তনয় একসাথে ভার্সিটিতে পড়তো আর মিশা ওর জন্য পাগল ছিল। অবশ্য সেটা তনয়ের জন্য না, ওর টাকার জন্য। মিশা ভালোই জানে। মিশা তনয়কে অনেকবার প্রপোজ করে, কিন্তু তনয় মিশাকে বলেছিল যে সে এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস রাখে না। তাই মিশা যদি ওকে ভালোবাসে তবে তনয় ওর বাবার সাথে কথা বলে বিয়ে করবে মিশাকে। মিশাও রাজি হয়, তাই তখন থেকেই সেই হিসেবেই ওদের রিলেশন। যেখানে তনয় ওকে নামে মাত্র পছন্দ করে, বিয়ের রিলেশন এগুলো তার কাছে শুধু দায়িত্ব মাত্র। তাই মিশার দায়িত্ব যেহেতু নিতে চেয়েছে, এই জন্য সেখান থেকে পিছুপা হতে পারছে না। তারপর তনয় ওর বাবাকে মিশার কথা বলে, তখন উনি তানহাদের বাসায় যান। আর বাকি কাহিনী তো আপনারা জানেনই। মিশা লন্ডনে থাকাকালীন তনয়ের সাথে কথা না হওয়ায় সে ওর বিয়ের ব্যাপারে কিছুই জানতো না। রাত 10টার দিকে বাসায় ফিরে তনয়, মায়ের ডাকে থেমে যায় সে। কি রে, কোথায় ছিলি তুই? বোমা একা এসেছে কেন আজ? তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? আরে মা আমার, এত কথা একসাথে জিজ্ঞেস করলে উত্তর কিভাবে দিব বলো তো? ঠিক আছে, তাহলে এখন যা, জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবি কিন্তু। বলো কি হয়েছে? বোমার কি হয়েছে বাবা? তুই কি ওকে কিছু বলেছিস? তানহার কিছু হয়েছে শুনে তনয় চিন্তায় পড়ল। কি হয়েছে তানহার? আমি কিছু জানি না মা। কি জানি বাবা, তুই আসার আগ থেকেই দেখি ওর মন খারাপ। রাত্রে কত করে খাওয়ার কথা বললাম, কিন্তু ও বলল ওর নাকি ক্ষুধা নেই, না খেয়ে বসে আছে তোর জন্য। তুই
তুই যে দেখ তো বাবা। একে তো তনয় এমনিতেই অপরাধে বোধে ভুগছিল তানহার সাথে খারাপ ব্যবহারের জন্য, তার মধ্যে মায়ের কথা শুনে ওর ভীষণ রাগ হলো নিজের উপর। তানহা বারান্দায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে চেয়ে, চাঁদটাও যেন ওর মতোই একা। তনয় পাশে এসে দাঁড়ালো, বুঝেও ওর দিকে তাকালো না সে। কেন তাকাবে? যখন ইচ্ছে ভালো ব্যবহার করে, যখন ইচ্ছে রাগ দেখায়। রাগ কি ওর একারই আছে নাকি? আমারও আছে। এসব ভাবলো তানহা। মন ভালো হয়নি? আমার খবর আপনার নিতে হবে না। স্বামীর মতো বিহেভ করার প্রয়োজন নেই। 6 মাস পর ডিভোর্স আমাদের। ভুলে গিয়েছেন? তনয় বুঝতে পারলো তানহা বেশ রেগে আছে, থাকারই কথা। বেচারির উপর এমনি এমনি এতগুলো রাগ ঝেড়েছে সে।